ওকে, তাহলে আজকে নতুন একটা টাইপ শুরু করব। ঠিক আছে, আমাদের হয়েছিল টাইপ 7 পর্যন্ত, তাই তো? ঠিক আছে, তো দেখো টাইপ 8 কি লেখা আছে? ইনক্রিজড বা ডিক্রিজড, রিডিউসড প্রাইস। মানে হচ্ছে এখানে ঘটনাটা কি হবে, যে এক ব্যক্তি সে কিছু টাকা নিয়ে বাজারে যাবে, নিয়ে জিনিসের দাম হয়তো কমে গেছে বা বেড়ে গেছে, এর ফলে কি হচ্ছে, সে দাম যদি কমে যায় তো সে কি করছে, ওই টাকাতে এক্সট্রা চিনি বেশি পাচ্ছে। অঙ্কটা পড়ো, তারপর আমি খুব সহজে একদম ট্রিক্স এর মাধ্যমে তোমাদেরকে অঙ্কটা করিয়ে দেবো। তার আগে একটা গল্প শোনাবো, গল্পটা শুনলে অঙ্কটা সহজ হয়ে যাবে। বলছে, চিনির মূল্য 10% কমে যাওয়ায় এক ব্যক্তি 540 টাকায় 3 কেজি চিনি বেশি পায়। চিনির বর্তমান মূল্য কত? চিনির আগের মূল্য বা প্রকৃত মূল্য কত? মানে ঘটনাটা কি হয়েছে দেখো, আমাদের এই গল্পটা শোনার পর আমরা যখন বাজারে যাই, ধরো আমরা হিসাব করে গেছি বাড়ি থেকে, ভালো করে শুনবে গল্পটা, তাহলে এই অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবে। ঠিক আছে, ধরো 5 টাকা পার পিস পেন আমরা জানি, এই হিসাবে ধরো তুমি 20টা পেন কিনবে বলে বাজারে গেছো, তাহলে তুমি 100 টাকা নিয়ে যাবে। 100 টাকা নিয়ে যাবে, যে আমি 100 টাকা নিয়ে যাচ্ছি, 5 টাকা করে পেন, আমি 20টা পেন নেবো। এরপর ঘটনাটা কি হয়েছে, পেনের দাম কমে গেছে, পেনের দাম কমে গেছে 4 টাকা, 5 টাকা থেকে 4 টাকা হয়েছে পার পিস। তাহলে এখন বলো, 100 টাকায় তুমি কটা পেন পাবে? বলো। 25টা। 25টা পেন পাবো, 25টা। এরপর এটাকে কিভাবে অঙ্ক আকারে নিচ্ছে দেখো, তাহলে তুমি এখানে কি দেখছো, যে আমি একই টাকা নিয়ে বাজারে গেছি, জিনিসটার দাম কমে গেছে, এর ফলে আমি আগের থেকে কটা পেন বেশি পাচ্ছি? তুমি বলে 5টা পেন বেশি পাচ্ছি, হ্যাঁ কিনা? 5টা পেন বেশি পাচ্ছি। তো এইটা কি অঙ্কতে কিভাবে বলছে, যে একজন বাজারে যাচ্ছে 100 টাকা নিয়ে, সে কি করছে, জিনিসের দাম কমে যাওয়ার জন্য 5টা পেন এক্সট্রা পাচ্ছে। এর ফলে পেনের আগের দাম কত ছিল বা নতুন দাম কত ছিল। তো একটা জিনিস দেখো, তুমি যদি দোকানে গিয়ে বলতে যে আমাকে 20টা পেন দাও, তাহলে দোকানদার কি করতো, 20টা পেনের দাম মানে নতুন যে দাম 4 টাকা করে হয়েছে, 4×20 80 টাকা কেটে নিত, আর 20 টাকা তোমাকে রিটার্ন করতো, হ্যাঁ কিনা? তুমি যদি এক্সট্রা পেন না নিতে, তাহলে তোমাকে 20 টাকা রিটার্ন করতো। খুব ভালো করে বুঝবে, এরকম হয় না দোকানে গেলে, যেটা কিছু টাকা ফেরত দেয় আমাদেরকে। আমরা অনেক ক্ষেত্রে কি বলি বলতো, যে টাকা ফেরত দেওয়ার দরকার নেই, আমাকে ওই টাকায় আরো পেন দিয়ে দাও, আমাকে ওই টাকায় আরো পেন দিয়ে দাও। তো এক্ষেত্রে 20 টাকা, যে টাকাটা তোমাকে ফেরত দিত, সেই টাকার পরিবর্তে তুমি যদি পেন নাও, তাহলে তোমাকে দোকানদার কটা পেন দেবে? কথা বলো বা কমেন্টে লিখো। হ্যালো, 5টা। 5টা তো? কারণ কি, নতুন পেনের দাম 4 টাকা করে হয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো 5টা। অর্থাৎ যে টাকাটা তোমাকে দোকানদার রিটার্ন করতো, সেই টাকার পরিবর্তে তুমি 5টা পেন পাচ্ছ। তো দোকানদার যে দামটা হিসাব করছে, সেটা বর্তমান দামটা হিসাব করবে, মানে 4 টাকা করে যে পিস হয়ে গেছে, সেই দামে তোমাকে 20 টাকায় 4টা পেন ফেরত দেবে। সরি, হ্যাঁ, 20 টাকায়, হ্যাঁ, 5টা পেন তোমাকে এক্সট্রা দেবে। এরপরে দেখো এখানে অঙ্কটা কিভাবে এরা ফর্মেট করছে, তোমাকে বলে দেবে যে একজন 100 টাকা নিয়ে বাজারে গেছে, পেনের দাম ধরো এখানে বলে দিল যে 10%, 10% না, 20%, 20% কমে গেছে, এর ফলে এক ব্যক্তি 5টা পেন এক্সট্রা পাচ্ছে। তাহলে বলো, পেনের আগের মূল্য কত ছিল, ওল্ড প্রাইস বা নিউ প্রাইস কত ছিল? এটা হচ্ছে অঙ্কটা। তাহলে কি কি জিনিস এখানে দিল না, পেনের দাম তোমাকে বের করতে হবে। মোদ্দা কথা, 100 টাকা নিয়ে যাচ্ছ, 20% কমে যাওয়ায়
তুমি 5টা পেন এক্সট্রা পাচ্ছ। তো এখন দেখো এখানে মেন যেটা আমাকে বের করতে হবে অঙ্কের ক্ষেত্রে, প্রথমে বের করতে হবে যে রিটার্ন অ্যামাউন্ট, মানে কোন টাকাটা দোকানদার তোমাকে রিটার্ন দিত, সেটা কিভাবে বের করবে, এইটুকু বের করলেই হয়ে যাবে অঙ্কটা। রিটার্ন অ্যামাউন্ট মানে তুমি যদি পেন না নিতে তাহলে কত টাকা তোমাকে রিটার্ন করতো, 20 টাকা। কিভাবে বের করবে, যে টাকাটা নিয়ে বাজারে যাবে, আর যত পার্সেন্টেজ দাম কমে যাবে সেটা বের করে দিতে হবে। মানে 100 টাকা নিয়ে বাজারে গেছো, এর 20% আমাকে বের করে দিলেই সেই টাকাটা, মানে এখানে 20 টাকাটা হয়ে যাবে আমার রিটার্ন অ্যামাউন্ট, মানে এই টাকাটা আমি ফেরত পেতাম। এই 20 টাকার পরিবর্তে আমি 5টা পেন নিচ্ছি। তাহলে পেনের নতুন প্রাইস যদি জিজ্ঞাসা করা হয়, 20 টাকায় তুমি 5টা পেন এক্সট্রা নিয়ে আসছো, তাহলে নতুন প্রাইস কত হবে, 20/5 মানে 4 টাকা। বলো এতদূর পর্যন্ত বুঝতে পারলে কিনা অঙ্কের ভেতরটা যেটা আমি বললাম? বোঝা গেছে সবার? তাহলে মোদ্দা কথা এই অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ একবারে ইন শর্টে আমি একবার বলে দিচ্ছি, এই অঙ্কগুলোর ক্ষেত্রে যেটা আমরা বের করব যে রিটার্ন অ্যামাউন্ট, মানে কত টাকা আমি ফেরত পাবো। যদি দাম কমে যায় তাহলে আমি কিছু টাকা রিটার্ন পাবো, যদি দাম বেড়ে যায় তাহলে আমাকে কিছু টাকা এক্সট্রা দিতে হবে। এই অ্যামাউন্টটা আমরা বের করব, মানে কত টাকা আমি ফেরত পেতাম বা আমাকে কত টাকা দিতে হবে। কিভাবে বের করবে, যত টাকা নিয়ে বাজারে যাবে আর দ্রব্যটার মূল্য যত পার্সেন্ট বৃদ্ধি বা কম হবে সেটা বের করে দেবো। তার মানে 100 টাকার 20% এখানে আমরা বের করবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। দেখো এরপর অঙ্কটায় আসছে, দেখো কত তাড়াতাড়ি অঙ্কগুলো হবে। এখানে তোমাদেরকে আমি ফর্মুলা দিয়ে অঙ্কটা করে বেরিয়ে যেতে পারতাম, যে ভাই এটা একটা ফর্মুলা রয়েছে, শর্ট ট্রিক্স, আমরাও জানি শর্ট ট্রিক্সটা, হ্যাঁ তো সেই ট্রিক্সে দিয়ে করে বেরিয়ে যেতে পারতাম। কিন্তু মেন কথা হচ্ছে বিষয়টা জানতে হবে, অনেক ফাস্ট করতে পারবে ফর্মুলা ছাড়াই। দেখো এখানে দোকানদার কি হচ্ছে, 540 টাকায় 3 কেজি চিনি বেশি পাচ্ছে। কত পার্সেন্টের চিনির দাম কমে গেছে, 10% চিনির দাম কমে গেছে। তাহলে বলো এখানে কত টাকা আমরা ফেরত পাবো রিটার্ন অ্যামাউন্ট। যদি সে চিনি না নিত তাহলে কত টাকা ফেরত পেত ওই ব্যক্তিটা, কি করে বের করে, 540-এর 10% বের করে দেবে, এই টাকাটাই হয়ে যাবে আমার রিটার্ন অ্যামাউন্ট। কাটাকুটি করো, 54। হ্যাঁ 54 টাকা। এটা দেখে দেখেই হয়ে যাবে উত্তরগুলো। 54 টাকা তুমি ফেরত পেতে, কিন্তু এই 54 টাকা ফেরত না নিয়ে তুমি দোকানদারকে বলছো যে আমাকে আরো চিনি দিয়ে দাও, তো দোকানদার তোমাকে আরো 3 কেজি এক্সট্রা চিনি দিয়ে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি এই 3 কেজি চিনির বর্তমান দাম 54 টাকা, হ্যাঁ কিনা? ইয়েস অর নো, বলো মাইক্রোফোন অন করে কেউ একজন। হ্যাঁ স্যার, হ্যাঁ 3 কেজি বর্তমান দাদা, দাম হ্যাঁ। 54 টাকা। হ্যাঁ স্যার। তাহলে আমি বলতে পারি 3 কেজির দাম 54 টাকা হলে এটা কিন্তু এখনকার প্রাইস, দোকানদার তো তোমাকে এখনকার অনুযায়ী হিসাবে সেই অনুযায়ী তোর দামটা নেবে। তাহলে 1 কেজির দাম এখন কত হবে, 18 টাকা। 18 টাকা স্যার। ক্লিয়ার হয়েছে? এটা এটা কি নিউ প্রাইস হলো, নিউ, নতুন। তাহলে আগে কত ছিল, ওল্ড কত ছিল? দেখো ওল্ড কি করে বের করবে, 10% কমে গেছে, 10% মানে 1/10, অর্থাৎ আগে যদি 10 টাকা ছিল এখন ক টাকা হবে, 9 টাকা। এটা তো জানা উচিত। 9 টাকা। 9 টাকা। কিন্তু এখন আমরা কত পেয়েছি, 9 এর মান কত বলতে পারি, 18। 18 তাহলে 10 এর মান কত হবে বলো, 180। 180। কি 9 এর মান 20 9 এর মান 20 স্যার। 10 এর 20 স্যার। ঠিক আছে 20। ক্লিয়ার? হয়নি স্যার, আরেকবার। হলো না, কোনটা হলো না, কতদূর পর্যন্ত হয়নি বলো, বা কতটুকু 9 আর সমান সমান 9 এর সমান সমান 18 আর 10 আর সমান সমান 20। আচ্ছা তুমি আগের দুটো ক্লাস করেছো? যাই হোক, হ্যাঁ দাদা। করেছো? হ্যাঁ 10% মানে 1/10। তুমি মাইক্রোফোন অন করবে, 10% কমে গেছে, মানে হচ্ছে 10 টাকা যদি আগে ছিল দাম, এখন ক টাকা হবে, 9 টাকা। 9 টাকা। কিন্তু আমরা এখন উত্তর কত বের করলাম, 18 টাকা। 18। এই 9 কে আমরা 18 এর সঙ্গে তুলনা করতে পারি, 9 রেশিওর মান 18।
10 মান কত? 20 20। 9 কত গুণ 18? 2 গুণ, তাহলে 10 2 গুণ 20। ও ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করো। ডিমের দাম এখানে 25% বৃদ্ধি পাচ্ছে, এর ফলে 240 টাকায় 4টা ডিম, আচ্ছা ইনক্রিজ লেস, ওটা কম পাই হবে, 4টা ডিম কম পাই। এটা ডিমের বর্তমান দাম কত? এটা নিজেরা করো। 15 টাকা পার পিস। 15 টাকা, 12 টাকা পার পিস। 12 টাকা। নিউ প্রাইস কত আর ওল্ড প্রাইস কত, দুটোই বের করো। দাদা নিউ প্রাইস 15 টাকা। নিউ প্রাইস 15 হবে আর ওল্ড প্রাইস 12 হবে। 12 আর 15। নিউ প্রাইস 12 বলছো আর ওল্ড প্রাইস না না, নিউ প্রাইস 15। হ্যাঁ স্যার, নিউ প্রাইস 15 হবে, ওল্ড প্রাইস 12 হবে স্যার। 15, উল্টোটা। চলো দেখা যাক। তাহলে এখানে দাম বৃদ্ধি পাচ্ছে, একই ব্যাপার, কনসেপ্ট একই, দাম বৃদ্ধি পাচ্ছে, তাহলে কত টাকা এক্সট্রা দিতে হবে? 240 এর 25% বের করবো। 0 0 5 2 5 5 25, 5 2 10, 2 12 24, 60 টাকা। 60 টাকা তার কম পড়ছে, তাহলে 60 টাকায় সে কটা ডিম কম নিয়ে আসছে? 4টে ডিম কম নিয়ে আসছে। তাহলে 4টা ডিমের বর্তমান মূল্য 60 টাকা, তাহলে একটা ডিমের কত হবে? 15 টাকা। নতুন প্রাইস হচ্ছে 15, নিউ প্রাইস হচ্ছে 15, তাহলে ওল্ড প্রাইস কত হবে? ওল্ড প্রাইস কিভাবে বের করবে? 25% মানে হচ্ছে 1/4, বৃদ্ধি পেয়েছে, ভালো করে দেখো, বৃদ্ধি পেয়েছে মানে 4টা হয়েছে 5, এই 5-এর মান হচ্ছে 15, 4-এর মান কত? 12। 12 5 3 15, 4 3 12। এটা ক্লিয়ার হলো? তাহলে দুটো টাইপই করে দিলাম, একটা বৃদ্ধি একটা হ্রাস, এই টাইপের এর ভেতরেই অঙ্ক আসবে। যদি একটু চেঞ্জ করে তাহলে এরকম একটু চেঞ্জ করতে পারে। যদি পিনের দাম প্রতি ডজনে 4 টাকা করে হ্রাস পায়, এখানে দেখো পার্সেন্টেজ নেই, এটা অ্যাকচুয়ালি পার্সেন্টেজের অঙ্ক নয়, দেখে হয়তো মনে হতে পারে এটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের অঙ্ক, যাই হোক করে দিচ্ছে, দেখো এরকম বুঝিয়ে দিয়ে দেয়। পিনের দাম প্রতি ডজনে 4 টাকা করে হ্রাস পাচ্ছে, 48 টাকায় অতিরিক্ত 12টি পিন ক্রয় করা যায়, হ্রাস পাওয়ার পর প্রতি ডজন পিনের দাম কত? এক্ষেত্রে তুমি অপশন টেস্ট করে দেবে, এখানে তো পার্সেন্টেজের কোনো গল্পই নেই, তুমি কি করে বের করবে? পার্সেন্টেজ তো নেই, পার্সেন্টেজ দিলে আমরা ওটা খুব সহজেই বের করে দিতে পারতাম। তো যদি দেখো এখানে কি করবে, অপশন টেস্ট হবে সব থেকে সহজ পদ্ধতি, বা যদি তুমি এক্স ধরে করো তাহলে কি জিনিসটা দাঁড়াবে দেখো। আমি এখন ধরে নেবো যে হ্রাস পাওয়ার পর দাম হচ্ছে এক্স টাকা, নিউ, তাহলে ওল্ড প্রাইস কত ছিল কেউ বলতে পারবে? এক্স যদি নতুন হয়, ওল্ড কত ছিল? x minus 4 দেখো 4 টাকা হ্রাস x প্লাস 4। x প্লাস 4 আগে হবে। বেশি ছিল, 4 টাকা কমে যাওয়ার পর x টাকা হয়েছে, তাহলে নিশ্চয়ই আগে 4 টাকা বেশি ছিল, ঠিক আছে, এটা হচ্ছে ওল্ড প্রাইস। এরপর দেখো প্রশ্ন অনুযায়ী আমরা সাজাবো। 48 টাকায় অতিরিক্ত 12টি পিন পাওয়া যাচ্ছে, ঠিক আছে, 48 টাকায়। আচ্ছা এটা যেটা হলো, এটা হচ্ছে কিন্তু পার ডজন, কারণ কি বলতো, প্রতি ডজন পিনের দাম আমি x টাকা ধরেছি, প্রতি ডজন। তাহলে 48 টাকায় আগে কটা পিন পেতে? x প্লাস 4, সরি হ্যাঁ 48 বাই x প্লাস 4, আর এখন কটা পাচ্ছ? 48 বাই x, বিয়োগ করে দাও, এটা সমান কত বলেছে দেখো? 12টি পিন বেশি, 12টি পিন মানে এটাকে ডজনে করতে হবে, কারণ এগুলো কি ডজনে পেয়েছি আমরা, 48 টাকায় ডজনে এতগুলো পেন পেতাম, তাহলে এটাকে 12 বাই 12 করতে হবে। এটা হচ্ছে ইকুয়েশনটা, এক্স ধরে করতে হবে, এক্স ধরে না করলেও হবে, কঠিন হয়ে যাচ্ছে মনে হচ্ছে এক্স ধরে করতে, দরকার নেই এক্স ধরে করে, তুমি অপশন টেস্ট করো। কিভাবে অপশন টেস্ট করবে? আমি ধরে নিচ্ছি যে বর্তমান দাম হচ্ছে 8 টাকা, তাহলে আগে কত ছিল বলো? 12 টাকা। 12 টাকা।
12 টাকা। আগে কতগুলো পিন পেতে 12 টাকা হিসাবে 48 টাকায় 4 ডজন, আর এখন কত পাচ্ছ 8 টাকা করে হিসাবে 6 8 48 6 ডজন। তাহলে দেখো আগে পেতে 6, সরি আগে, হ্যাঁ আগে পেতে 4, এখন পাচ্ছ 6, তার মানে 2 ডজন বেশি পাচ্ছ। প্রশ্নে কি 2 ডজন বেশি পাচ্ছ হচ্ছে? 12টি পেন বেশি, 12টি পেন মানে 1 ডজন, 12টি পিন মানে তো 1 ডজন। তাহলে এদের পার্থক্যটা আমাকে 1 ডজন নিয়ে আসতে হবে। ভালো করে বুঝে নাও কি বলতে চাইছি। আমার দরকার আমি আগে যতগুলো পাবো আর এখন যতগুলো পাবো এদের পার্থক্যটা যেন 1 ডজন হয়। তাহলে 8 উত্তর হবে না। যদি আমি 16 করি, 16, তাহলে এখন 16, আগে ছিল 20। দেখো 16 দিয়ে 48 কে ভাগ করলে হবে 3, কিন্তু 20 দিয়ে তো 48 কে ভাগ যায় না, তার মানে এই অপশনটা আমরা নেব না। কারণ কি, আমাকে তো 1 আনতে হবে, বিয়োগফলটা 1 আসবে, পয়েন্টটা তো আসবে না, বিয়োগ হলো না। সি দেখো, আগে যদি 12 টাকা হয় এখন হবে 16 টাকা। 12 টাকার হিসাবে, সরি আগে না, এখন 12 টাকা হলে আগে 16 টাকা। তাহলে 12 টাকার হিসাবে এখন পাচ্ছি আমি 4 12 48, আর আগে পেতাম 3। তাহলে দেখো কত বেশি পাচ্ছি, 1 ডজন বেশি পেয়ে যাচ্ছি, তার মানে সি উত্তর। এটা হচ্ছে অপশন টেস্ট। স্যার অপশন টেস্ট আর করে বলুন। বলে দিচ্ছি, অঙ্কটা পড়ে নাও একবার তুমি ভালো করে। পড়েছো? হ্যাঁ স্যার। অপশন টেস্টে আমরা কি করব, এই 4টা অপশনের ভেতরে আমরা ধরে নেব যে এটা আমার উত্তর হতে পারে। অপশন টেস্টের মানে তো এটাই বলছে, এটা হতে পারে। যদি আমি 8 টাকাকে উত্তর হিসেবে ধরি, তাহলে নতুন প্রাইস, নিউ প্রাইস এই 8 টাকা, তাহলে ওল্ড কত বলো স্যামসুং? 12 হবে তো। 12 টাকা। তাহলে আগে 8 টাকায়, সরি আগে 12 টাকায় তুমি কত ডজন পিন পেতে? 48 কে 12 দিয়ে ভাগ করে দাও, 4 ডজন। আর এখন কত পাচ্ছ? 6 ডজন। এত বুঝতে পারলে? হ্যাঁ কি না? হ্যাঁ 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 স্যার বুঝতে পারছি। তুমি বুঝলে হবে না, তুমি তাহলে মাইক্রোফোনটা অন করে কাইন্ডলি বলো, আমি দুবার জিজ্ঞেস করবো, বুঝতে পারলে যদি 2 সেকেন্ডের মধ্যে উত্তর না আসে হ্যাঁ কি না, তাহলে আমি কেটে বেরিয়ে যাবো, নেক্সট অঙ্কে চলে যাবো, আমি বোঝাতে পারবো না। তুমি অন্যমনস্ক থাকবে বা দেখবে না। অফলাইন হলে তো নয় আমি বলতাম, তো তোমার অ্যাক্টিভিটি লক্ষ্য করতে পারতাম। স্যার বুঝতে পারছি। 48 কে 8 দিয়ে ভাগ করে 6 পাচ্ছি 48 কে, তার মানে এদের মধ্যে যে পার্থক্যটা সেটা কি 2 ডজন। মানে আগে আমি 4 ডজন পেতাম, এখন 6 ডজন পাচ্ছি, তাহলে 2 ডজন বেশি পাচ্ছি। কিন্তু প্রশ্নে বলেছে 12টি পিন বেশি পাচ্ছি, 12টি মানে 1 ডজন পিন বেশি পাচ্ছি, কিন্তু 1 ডজন কি হচ্ছে আমার 2 ডজন চলে আসছে, তার মানে অপশন এ হবে না। আচ্ছা। এবার সি এতে যদি আমি দেখি, সিটাকে এখন যদি 12 হয়, আগে ছিল 16, 4 বেশি 16 ছিল, হ্যাঁ। তাহলে আগে 16 টাকায় কত ডজন পেতাম? 3 16 তিন। 48, 3 ডজন পেতাম। আর এখন কত পাচ্ছি 12 টাকায়? 4 ডজন। কি হ্যাঁ করে স্যার। পাচ্ছি? 48 টাকা নিয়ে গেছি আমি বাজারে, তাহলে 48 বাই 12, 4 12 48, 4 ডজন। তো এদের মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে 1 ডজনের গ্যাপ। তো 1 ডজন এটাই উত্তর, যেহেতু প্রশ্নে বলে দিয়েছে 12 ডজন, সরি 12 পিন, 12টা পিন মানে 1 ডজন। ঠিক আছে স্যার বুঝতে পারছি। ঠিক আছে, তো এটার হোম টাস্ক, এই দুটো অঙ্কই পরীক্ষাতে দেখেছিলাম আমি রয়েছে, এই দুটো করে নেবেন। নয়ের অঙ্কটা করো একবার। নয়ের অঙ্কটা আমরা মিক্সার অ্যালিগেশন যখন করব তখনও সেম এই ধরনের অঙ্ক পাবো, তখন কিন্তু আমি আর বোঝাবো না, এটাই লাস্ট, তখন আমি জাস্ট বলে দেবো টাইপ 9। 90 কেজির চিনি ও জলের মিশ্রণে 20% চিনি আছে, কত কেজি চিনি মেশাতে হবে যার ফলে মিশ্রণে জলের পরিমাণ 60% হবে? দেখো ভালো করে বুঝে নাও, তাহলে আর কোনো ডাউট থাকবে না। এখানে একটা মিক্সচার আছে, এই পাত্রটাতে চিনি আছে, সুগার আছে, আর ওয়াটার আছে। ভালো করে বুঝবে কত কেজি, 90 কেজি।
বলছে এটাতে আমি কিছু পরিমাণ চিনি মেশাবো, সুগার মেশাচ্ছি, যার ফলে কি হচ্ছে, জলের যে পার্সেন্টেজ ছিল ওয়াটারটা, সেটা 60% হচ্ছে। আর একটু বলে দিই, এখানে জলের মিশ্রণে বলে দিচ্ছি, দেখো প্রথমটাতে 20% চিনি ছিল, সুগার ছিল 20%। তাহলে জল কত পার্সেন্টেজ থাকবে বলতো প্রথমটাতে, মানে মেশানোর আগে? জল যদি 80%। 20% থাকে, 80% বাকিটা 80% থাকবে ওয়াটার। এখন ওয়াটার হয়ে গেছে 60%। আমি কি মেশাচ্ছি? চিনি মেশাচ্ছি। জল হচ্ছে 60%, তাহলে সুগার কত হবে? 40%। এরপর তুমি বলবে যে স্যার আমি তো চিনি মেশাচ্ছি, তাহলে জলের পরিমাণটা কেন চেঞ্জ হয়ে গেল, পার্সেন্টেজটা কেন চেঞ্জ হয়ে গেল? এখানে 80, এখানে 60, কি করে হলো পরিবর্তনটা? এখানে গল্পটা হচ্ছে পার্সেন্টেজে, মানে টোটাল যে এখানে 90 কেজি ছিল, এটা তো এখন আর 90 কেজি নেই, 90 কেজি থেকে কিছুটা বেড়ে গেছে যেহেতু তুমি মিশিয়েছো, সেই হিসাবে 60% জল দাঁড়িয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? মানে জল কিন্তু একই রয়েছে। কেন? কারণ আমি তো জলের কোনো পরিবর্তন করছি না। ধরে নাও তুমি মনে মনে ভাবো যে চিনি আর জল মিক্স হয়নি, ঘুলে যায়নি, চিনি আলাদা আছে, জল আলাদা আছে। তাহলে যখন তুমি চিনি মেশাচ্ছ, তাহলে জলের কি কোনো পরিবর্তন হবে? আগে যত পরিমাণ, যত কেজি জল ছিল, এখনো ঠিক তত কেজি জল থাকবে, চিনিটার পরিমাণ বাড়বে, কিন্তু জলের পরিমাণ কি কোনো চেঞ্জ হবে? আগে এটা আমাকে বলো, কার কার মাথায় ঢুকলো বা ঢুকলো না? না না, চেঞ্জ থাকবে না। তাহলে কি জলের পরিমাণটা সেম থাকবে? যদি এটুকু বুঝে যাও তাহলে অঙ্ক হয়ে গেছে। আমরা কি করব? দুদিকের জলটাকে সেম করব, আমরা দুদিকে জলের পরিমাণটাকে সেম করব। কারণ চিনিতে পরিবর্তন হচ্ছে, জল তো আমার মানে মেশানোর আগে বা মেশানোর পরে যত কেজি ছিল সে তত কেজি থাকবে। তাহলে আমরা দুদিকে কি করব? জলের পরিমাণকে সমান করব, ওয়াটারকে সমান করব। তো এক্ষেত্রে আমি ধরে নেবো যে আমি এক্স কেজি চিনি মেশাচ্ছি। এই এক্স ধরছি বলে আমাকে ভয় করবে না কিন্তু, যে বাবা এক্স ধরছে স্যার কঠিন হয়ে যাবে, কঠিনের কিছু নাই, এক্স ধরে না অঙ্ক করতে হবে আমাদের। এক্স কেজি চিনি মেশাচ্ছি, তাহলে দেখো আগে 90 কেজি ছিল, এখন মিশ্রণটা কত হবে? 90 প্লাস এক্স কেজি হবে। আগে 90 কেজি ছিল, এখন 90 প্লাস এক্স কেজি। আগে চিনি জলের পরিমাণ কত ছিল, কত পার্সেন্টেজ ছিল? 80%। 90 80%। 80। এখন জলের পরিমাণ কত হচ্ছে? 60%। তাহলে এটার 60%। 60%। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করতে হবে। এবার খুব ফাস্ট ক্যালকুলেশন আমরা করতে পারবো, এটা বিরাট কিছু কঠিন জিনিস না। দেখো কিভাবে কাটাকুটি করছি। 100 100 নিচেই চলে যাচ্ছে, এই 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে এটা 3 2 6, 3 30 90, 2 দিয়ে এটা 4 বার চালিয়ে দাও, 2 4 8, তো এদিকে 30 ইন্টু 4 মানে 120 হচ্ছে, আর এদিকে 90 প্লাস এক্স হচ্ছে। তাহলে এখান থেকে এক্স এর মান কত পাবো? 90 টাকা যদি এদিকে নিয়ে যাই বিয়োগ হয়ে যাবে, দ্যাট ইজ 30। তাহলে এক্স এর মান হবে 30। ক্লাস চলাকালীন যদি তোমার নেটওয়ার্ক জনিত সমস্যাতে বা অন্য কোনো সমস্যাতে যদি অফ হয়ে যাও, বা কল চলে এলো, একটা কল রিসিভ করলে, নোটিফিকেশন চেক করলে, তাহলে কিন্তু অনলাইন ক্লাস করতে পারবে না, বা আমি করাতেও পারবো না। যদি এরকম হয় তোমাদের যে ওই ক্লাস করতে করতে নোটিফিকেশন চেক করা, তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপ করা, রিপ্লাই দেওয়া, তাহলে কিন্তু আমি বলবো লাইভ ক্লাস করবে না, তুমি টাকা ফেরত নিয়ে চলে যাবে। আমি বোঝাতে পারবো না, তোমার রেকর্ড ক্লাস দেখে নেবে, লাইভ ক্লাসে আসবেই না, ঘুণাক্ষরেও আসবে না। হ্যাঁ, আর যদি মনে করো যে না আমি সিরিয়াসলি ক্লাস করব, তাহলে লাইভ ক্লাসে আসবে, কোনো দিক দিয়ে ডিস্ট্রাক্ট হওয়া যাবে না। এই লেফট হচ্ছে ঢুকছো, এটার কারণ কি আমি জানি না, হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে। লেফট আবার অন্য একটা কারণে হয়, সেটা হচ্ছে কল চলে এলে, কলটা রিসিভ করলে সঙ্গে সঙ্গে গুগল মিটের কানেকশন কিন্তু কেটে যায়। আমি দেখতে পাচ্ছি না। তো দেখো এরপর আমি আরেকবার বলে দিচ্ছি আরো শর্টে কি করবে। এরকম অঙ্ক থাকলে আমরা খুঁজবো যে কোনটা আমার সেম থাকছে, কোনটা সেম থাকছে। চিনি যেহেতু মেশাচ্ছি, তাহলে জল সেম থাকবে। এক্ষেত্রে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কপার আর জিঙ্ক আছে, আমি এখানে কত কেজি কপার তুলে নেব, তাহলে কপার তুলে নিচ্ছি, কপার তুলে নিচ্ছি, তাহলে জিঙ্ক আমার এখানে
সেম থাকবে, এখানে আমার জিঙ্ক সেম থাকবে, দুদিকে জিঙ্ককে আমরা সেম করব, ঠিক আছে। আবার এটা ওই অঙ্কটার ক্ষেত্রে কপার আমরা মেশাচ্ছি, তার মানে কি জিঙ্ক সেম থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এই অঙ্কটা আমি করে দিচ্ছি। এখানে কত কেজি কপার তুলে নিতে হবে, আগেরটাই কি ছিল, কত কেজি মেশাচ্ছি, মেশানো ছিল চিনি আমরা মেশাচ্ছিলাম, এখানে তুলে নিচ্ছি, একই রকম কনসেপ্ট। আমি ধরে নেবো এক্স কেজি তুলে নিচ্ছি, দুদিকে জিঙ্ককে সমান করব, আগে ছিল 60 কেজি, এখন এক্স কেজি তুলে নিচ্ছি, তাহলে 60 মাইনাস এক্স হবে। আগে জিঙ্কের পরিমাণ কত ছিল, আগে জিঙ্ক দেখো বলে দিয়েছে 50% ছিল, তাহলে এখানে 60-এর 50% বের করবো। আর এখন জিঙ্কের পরিমাণ কত হবে বলে দিয়েছে দেখো 60%, তাহলে এখানে 60% করবো, নিয়ে সমান করে কাটাকুটি করে দেবো। কাটাকুটিটা করো, বলো কত অ্যান্সার হবে। আচ্ছা এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা লেখাটা বুঝতে পারছি না বলো, অঙ্কটা পরে করবে। এই লেখা এই লাইনটা লেখাটা বুঝতে পেরেছো? এটা অঙ্ক পড়তে পড়তে হ্যাঁ। কিন্তু হয়ে যাবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তো নিচে এরপর কাটাকুটি নিজের মতো করে করবে, 100 100 60 60, 50 সমান 60 মাইনাস এক্স, এক্স সমান কত হচ্ছে দেখো 10, অর্থাৎ 10 কেজি কপার তুলে নিতে হবে। তো সিমিলার অঙ্ক এটা তোমরা করো, নিয়ে জানো কত উত্তর হবে। এখানে কত কেজি কপার মেশানো হচ্ছে, এটার অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাবেন। স্যার কোনটা করবো? ইংলিশে 40% দেওয়া আছে আর বাংলাতে 60% দেওয়া আছে। বাংলাটা করো, বাংলাটা, আচ্ছা ইংলিশটা পড়েছে, যেকোনো একটা করো, দেখো না কি অ্যান্সার আসছে। বাংলাটাই করো, 10 উত্তর আসছে অনেকের। দেখো 10ই হবে মনে হয়। 70 কত কেজি কপার মেশাবো, আমি ধরে নিচ্ছি এক্স কপার মেশাবো, তাহলে কি জিঙ্ক আমার দুদিক থেকে সেম থাকবে, তাহলে এখানে 70, এখানে লিখবে 70 প্লাস এক্স, মেশাচ্ছি যেহেতু। তাহলে জিঙ্ক আগে কত ছিল, 10% কপার ছিল, তাহলে বাকিটা হচ্ছে জিঙ্ক, অর্থাৎ 90%। এখন কপার হচ্ছে 6%, মানে বাকিটা হচ্ছে জিঙ্ক, 60%, বাকিটা হচ্ছে জিঙ্ক, মানে 40%। 100 100 কাটলাম। আচ্ছা এখানে মনে হচ্ছে হবে না, কাটাকুটি যাবে না নাকি? না, তাহলে 40% দিয়েই করতে হবে মনে হচ্ছে, বুঝলে? কাটাকুটি কি এখানে যাচ্ছে? যাচ্ছে। 87.5 আসছে বাংলাতে করলে। হুম 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 হুম। ইংলিশে এটাকে 40% করে নাও, 40% ধরেই করো, তাহলে এখানে 60 হবে, এটা 60 হবে, তাহলে কি হচ্ছে? তাহলে তো হচ্ছে। স্যার দুটাতে তো পয়েন্টই আসবে। এক মিনিট দাঁড়াও তো, তো ভুল আছে নাকি? 70 কেজি মিক্সচার কপার জিঙ্ক 10%, how much copper must be added so that become 40% in the new mixture? হ্যাঁ আসছে, ইংলিশে আসছে 35 হচ্ছে ইংলিশে। এখানে 70 প্লাস এক্স, প্রথমে ইংলিশে কপার 35 আছে। কপার মেশাচ্ছি, তোমরা জিঙ্ক 90, আর এখানে হচ্ছে এটা যদি আমি 40% করি তাহলে 60% হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, দেখি 100 100 কেটে দাও, 0 0 কেটে দাও, 2 3 দিয়ে, 3 2 6, 3 3 9,
35 আসছে। দিয়ে 35, 3 ইন্টু 35, 15 10, 105 70 প্লাস এক্স, 105 সমান 70 প্লাস এক্স, তাহলে এক্স সমান হবে 35। 35, ঠিক আছে? এটা 40% হবে, এটা বাংলাটাতে মিস্টেক হয়েছে। চলো নেক্সট, সেই অঙ্কটা করবো, এটা ঠিক আছে। এটা কত উত্তর আসছে বলো? এখানে যে 4 দিনের গল্পটা আছে না, এটাকে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। এটা এমনি এমনি দিয়ে, যে 4 দিন বলুক 4 মাস বলুক একই ব্যাপার। 10 হবে স্যার। 10 দেখা যাক। 10 আসছে। ঠিক আছে, দেখো এখানে জল কি হচ্ছে, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে, তাহলে জল ছাড়া বাকি যে অংশটা থাকে, মানে লাল অংশটা, শ্বাস অংশটা, সেটা নিয়ে কাজ করতে হবে। 20 কেজি ছিল, এখন 20 মাইনাস এক্স হচ্ছে। আগে শ্বাস কত ছিল? 90% জল থাকলে 10% শ্বাস থাকবে। আর এখানে দেখো এখন হচ্ছে 80% হয়ে গেছে জলের পরিমাণ, তাহলে 20% শ্বাস থাকবে। তো এখানে কাটাকুটি করো, 20 20 কেটে 10 সমান হচ্ছে 20 মাইনাস এক্স, তাহলে এক্স সমান হবে 10, অর্থাৎ 10 কেজি জল উড়ে গেছে। এগুলো পরীক্ষা কিন্তু পরীক্ষায় আসা, মানে তোমাদের যে আমি অঙ্কগুলো করাচ্ছি না, এগুলো কিন্তু সব পরীক্ষায় এসেছে এই টাইপের। পার্সেন্টেজের অনেকগুলো ক্লাস হবে, অনেক অঙ্ক রয়েছে, বুঝলে তো? পার্সেন্টেজ অনেক টাইপও রয়েছে। পার্সেন্টেজ, অনুপাত সমানুপাত আর মিক্সচার এলিগেশন, এই 3টে জিনিস ভালো করে তোমাদেরকে আমি করাবো ইন ডিটেলসে, তার জন্য টাইম লেগে যাবে। বাট এর পরের যে ক্লাসগুলো হবে দেখবে একদিনই হয়তো শেষ হয়ে যাবে। বয়স সংক্রান্ত অঙ্ক, পার্টনারশিপ, এগুলো কনসেপ্ট কম আছে, টাইপ কম আছে, কিন্তু অনুপাত সরি পার্সেন্টেজ অনেক টাইপ রয়েছে। তোমাকে ভাববে না যে এত দিন ধরে পার্সেন্টেজ করাচ্ছে, বাট তোমাদের ভালোর জন্যই করাচ্ছে। এগুলো সব কিন্তু পরীক্ষায় আসে, ওয়েস্ট বেঙ্গলে বিশেষ করে। দেখো এটা পরীক্ষায় এসেছে, ক্লার্কশিপ 2019, 2005 এবং 2019, ঠিক আছে? রিসেন্ট অনেক এক্সামই হয়তো চলে আসবে। তো এমনটা ভাবার কারণ নেই যেগুলো আগে সালে এসেছে মানে এখন আর আসবে না। এই টাইপেরই জিনিস তোমরা কিন্তু কম বেশি পরীক্ষায় দেখতে পাবে, ঠিক আছে? তো চলো নেক্সট, এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইপ, ভেন ডায়াগ্রাম। এই অঙ্কগুলো পড়ো, অনেকেই এই অঙ্কের সঙ্গে পরিচিত আছো। এগুলো আমরা ছবি এঁকে এঁকে করবো। ফর্মুলা তো রয়েছে জানেন, ফর্মুলা দিয়েও হয়, অনেক সময় ফর্মুলা একটু জটিল হয়ে যায়, বোঝাতে পারবো না। ফর্মুলার ব্যাপারটা আমি যেভাবে ফর্মুলা বলে দিতে পারি, তো কিন্তু বোঝাতে তো হবে। এই বোঝানোর ব্যাপারটা অনেকজন করে না, স্কিপ করে চলে যায়, বোঝায় না। তো অঙ্ক কিন্তু পড়ানোর থেকে বোঝানোটা খুব কঠিন, তোমার মাথায় ঢোকানোটা খুব কঠিন। সেই জন্য আমি ফর্মুলার সাহারা বেশি নিই না, বা ট্রিক্সের সাহারা বেশি নিই না, নাহলে তো পার্সেন্টেজের দুটো ক্লাস দিলেই হয়ে যায়। দেখো বলেছে একটি শহরে 50% লোক চা পছন্দ করে, 40% কফি পছন্দ করে, 15% লোক দুটোই পছন্দ করে। শতকরা কতজন চা এবং কফি কোনোটাই খেতে পছন্দ করে না? তাহলে এখানে আমাদের কি করতে হবে? দুটো বৃত্ত আঁকতে হবে এইভাবে। এই একটা বৃত্ত হলো, এই একটা বৃত্ত হলো, এটা একটা বক্সের ভিতরে আমি করছি, ঠিক আছে? এখানে কি কি জিনিস থাকবে? কিছু জন লোক চা পছন্দ করে, চা, আর কিছু জন লোক কফি পছন্দ করে। 50% চা পছন্দ করে, 40% কফি পছন্দ করে, 15% লোক দুটোই পছন্দ করে। তো 15%টা এই মাঝের এই যেটাতে দুটোতেই কমন রয়েছে এটাতে লিখতে হবে। আগে বোঝে নাও, তারপরে তুমি ডাইরেক্ট করতে পারবে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, 15% লোক কি দুটোই কিন্তু পছন্দ করে, তার মানে এখানে যে 50% বলছে, এই 50%-এর ভেতরেও কিন্তু ওই 15% লোক ঢুকে রয়েছে।
আবার এই কফির 40%-এর ভিতরেও কিন্তু 15% লোক ঢুকে রয়েছে। ভালো করে ভাবো, আমরা এখানে ধরো 100 জন আছি, ভালো করে বুঝবে, 100 জন আছে। 100 জনের মধ্যে 50 জন চা, 40 জন কফি, আর 15 জন চা প্লাস কফি দুটোই খায়। তাহলে যখন আমি 50 জনকে বলবো যে 100 জনের মধ্যে 50 জন আমরা চা খাই, তার মানে কি এই 50 জনের ভেতরে 15 জনটা ঢুকে থাকবে। হ্যাঁ না, হ্যাঁ কি না? আমরা যখন বলবো যে 100 জন রয়েছি, 50 জন চা খায়, আবার এই 15 জন কি করছে, তারা কিন্তু কফিও পছন্দ করে। মানে যখন আমি বলবো যে 40 জন কফি পছন্দ করে, তখন আবার সেই 15 জন ঢুকে রয়েছে। ক্লিয়ার হলো বিষয়টা? এরপর দেখো, কোনোটাই খেতে পছন্দ করে না, মানে বৃত্তর বাইরে যে সমস্ত লোকগুলো পড়ে আছে তারা কোনোটাই খেতে পছন্দ করে না। টোটাল এই ঘরটাকে আমরা ধরে নেবো 100 জনের ঘর, বা একটা ধরো গ্রাম শহর, 100 জনের মধ্যে তাহলে কি পাচ্ছি, 50 জন চা, 40 জন কফি, আর 15 জন দুটোই পছন্দ করে। তাহলে আমরা কি করবো, এই 50 আর 40-এর মধ্যে থেকে একটা 15-কে বাদ দেবো, কারণ এই 15টা আমি দুবার ধরে নিচ্ছি। স্যার 25 হবে কি উত্তরটা? দেখা যাক, একটা 15 আমি বাদ দেবো। তাহলে দেখো 50 প্লাস 40, একটা 15 বাদ দেবো, কারণ 15টা আমি দুইবার ধরে নিচ্ছি। তাহলে 90 মাইনাস 15 বলে কত হচ্ছে 75। অর্থাৎ 75% চা কফির মধ্যে ঢুকে রয়েছে। বাকি থাকবে কত, 25%। 100 থেকে 75 জন কিছু না কিছু খেতে পছন্দ করে। 75% লোকটা কি কিছু না কিছু খায়, চাও খায়, কফিও খায়, এর ভেতরে ঢুকে রয়েছে। তাহলে বাকি থাকবে 25%। মানে 25% লোক কোনোটাই খেতে পছন্দ করে না। সাহিদ সাহিদ কি বলছো, ইংলিশ বাংলা? এখানে চা কত ইংলিশে ওটা কম ডিসলাইক করছো? হবে, ওটা ইংলিশ লাইক বাংলা দেওয়া মিক্স আছে। করছো? হ্যাঁ, হ্যালো, কি বললেন? ইংলিশে ওটা ডিসলাইক হবে, ভালো করে দেখেন, ওটা লাইক দেওয়া আছে। তো নিচের কোশ্চেনটা করছো তুমি, তুমি যেটা আমি বোঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ, সেটা যে করো। ইংলিশে কোশ্চেন লাইক দেওয়া আছে, আর এখানে পছন্দ করে না দেওয়া আছে বাংলাতে। ও এখানটাতে হ্যাঁ, ওই জন্য ওটা what আলাদা অ্যান্সার আছে। ও লাইক আইদার টি অর কফি। আচ্ছা, এটা এক্ষেত্রে হ্যাঁ, বাবা, একদম। ডিসলাইক হতো। কতজন লোক চা বা কফি কোনোটাই খেতে পছন্দ করে না? বাংলাটার উত্তর কিন্তু 25% যাবে, ঠিক আছে? ইংলিশটার উত্তর দেখো, ইংলিশটার উত্তর যেটা এখানে ইংলিশটা রয়েছে, দেন হোয়াট পার্সেন্ট লাইক আইদার টি অর কফি, মানে এখানে কত পার্সেন্ট লোক চা অথবা কফি খেতে পছন্দ করে, তখন উত্তর হবে 75%। ভালো করে বুঝবে ইংলিশটাই যেটা বলেছে, যে কত পার্সেন্ট লোক চা অথবা কফি খায়। এখানে কি দেখলাম, 75% লোক, মানে এরা কিছু না কিছু খায় আর কি। চা কফি না হয় চা কফি দুটোর মধ্যে কিছু না কিছু খায়। যদি এখানে বাংলাটাই বলা হচ্ছে যে কোনো কিছুই পছন্দ করে না, তাহলে 100 মাইনাস 75, 25%। আর কিছু না কিছু খায়, তখন হবে 75%। বোঝা গেছে? এটা দুটো অঙ্কই লিখে নেবে। চলো নেক্সট অঙ্কটা দেখো। এইভাবেই আমরা অঙ্কগুলোকে করবো, ইজিলি করতে পারবো, বুঝে বুঝে, ভুল হবে না। হ্যাঁ, আরেকটা জিনিস, এই অঙ্কটাকে আরেকটা অঙ্ক করা যেতে পারে। যদি বলে দিত যে শুধুমাত্র চা খেতে পছন্দ করে, শুধুমাত্র চা খেতে পছন্দ করে কত পার্সেন্টেজ লোক, তাহলে কি অ্যান্সার হতো বলো তো? 35। শুধুমাত্র চা যদি বলতো তাহলে 35% হতো। কেন, 50-এর মধ্যে তো চা কফি ঢুকে রয়েছে 15%, 50 থেকে 15 তখন বাদ দিয়ে দিতে। ফর্মুলা মুখস্থ করতে গেলে অনেক ফর্মুলা মুখস্থ করতে হয়। তুমি যদি একটু বুঝে নাও, একটু টাইম লাগো, যখন তুমি বারবার প্র্যাকটিস করবে না, অ্যাটলিস্ট একবার কি দুবার প্র্যাকটিস করবে, তখন দেখবে এটা ইজি হয়ে যাচ্ছে। নাহলে ফর্মুলা কিন্তু ভুল হবেই। আর আমাদের এটাই হয়ে থাকে, অনেকে কম নাম্বার পাই কেন, ফর্মুলা মুখস্থ করে যায় সবাই। ওই টাইপে যদি চলে আসে তো ভালো, একটু যদি চেঞ্জ করে দেয়, এখন কিন্তু চেঞ্জ করার একটা প্রবণতা আছে, সবাই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে কোশ্চেন, যদি চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু পারবে না। দেখো এখানে 55% লোক চা পছন্দ করে, 50% কফি পছন্দ করে, 45% লোক দুটোই খেতে পছন্দ করে। তাহলে কতজন লোক কোনোটাই খেতে পছন্দ করে না? আচ্ছা, এটা তো ঠিক আগের মতনই, 40 উত্তর হবে। তাহলে দেখো আমি কি করবো, এরপরে দেখো আমি ডাইরেক্ট করে দেবো।
একটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 50 থেকে আমি 45কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 5, এই থেকে আসছে 5, আর এতে আসছে 55, মানে 60%। এই 60% লোক কি করছে, কিছু না কিছু খায়, চা অথবা কফি বা চা কফি কিছু না কিছু খায়। তাহলে বাকি থাকছে 40%, এই 40% লোক চা কফি কিছুই খায় না। ঠিক আছে, আবার অনেক সময় এই অঙ্কটাকে একটু ঘুরিয়ে দেয় আর একটু বড় করে, তোমাকে শেষ লাইনটাতে এরকম দিবে যে যদি 800 জন লোক কোনো কিছুই না খায়, কোনো কিছু খেতে পছন্দ করে না, তাহলে ওই শহরে লোক সংখ্যা কত? আরেকটা এক্সট্রা অ্যাড করে দিলাম, আদিত্য ঠিক আছে, বাবলু অভিজিৎ ঠিক আছে। যদি 800 জন লোক কোনো কিছুই খেতে পছন্দ না করে, তাহলে ওই গ্রামের লোক সংখ্যা কত? 2000 জন। তাহলে কি হতো? 8000/6, 2000। অভিজিৎ বলেছো 2000। 4000/3, শাহিদ কি বলছো? 8000। 4000/3, 4000/2, 2000। 4000/3। 2000 হবে, সে একই আসবে তো স্যার। 2000 ঠিক আছে, তাহলে তখন কি করে বলো তো? দেখো, প্রথম আমাদের এই 40% পর্যন্ত কিন্তু বের করতে হবে, যে 40% কোনো কিছুই খেতে পছন্দ করে না। এই 40%কে আমরা সমান করব 800 সঙ্গে। তাহলে আমরা 100%, লোক সংখ্যা বলেছে 100% সমান বের করবো। ঠিক আছে, 100% সমান বের করবো, মানে 40কে যদি আমি 20 দিয়ে গুণ করি তাহলে 800 হয়, তাহলে 100কে 20 দিয়ে গুণ করবে 2000 হয়। বোঝা যাচ্ছে সবার? আবার কমেন্টে লিখো হ্যাঁ বুঝতে পেরেছি। অ্যাক্টিভ আছো কিনা দেখি, না আবার ফোন অন করে ঘুমিয়ে গেলে। অনলাইনে এটাই খুব সমস্যা, বুঝলে, স্যার এখানে মাইন্ড খুব তাড়াতাড়ি ডিস্ট্রাকশন। এখানে খেতে আচ্ছা, কি ও ঠিক আছে, বলছো? 40% রয়েছে, আমি ভুল করে দিয়েছি। না না না, কি কথা বলছো? চলো দেখো, এই সেম অঙ্ক তোমাদের দিয়েছে, এখানে কি ফেল করছে, ফেল 60% হিন্দিতে, 50% ইংলিশে পাস করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 100 জন উভয় বিষয়ে পাস করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? এটা ভালো করে দেখবে, এটা তোমাকে ছবি এঁকেই করতে হবে, তাহলে বুঝতে পারবে। এমনি ফর্মুলা দিয়ে করতে পারবে। দাদা 500, দাদা 500। 500 দেখা যাক। হিন্দি আছে আর ইংলিশ আছে। হিন্দিতে বলেছে 60% পাস করছে, ইংলিশে 50% পাস করেছে, 10% উভয় বিষয়ে ফেল করেছে। 10% উভয় বিষয় ফেল, তার মানে কি 90% এমন আছে যারা কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে। ইয়েস অর নো? 10% যদি উভয় বিষয়ে ফেল করে, তাহলে 90% কোনো না কোনো বিষয়ে তারা পাস করেছে। কিন্তু এখানে দেখছি, দেখো 60% আর 50%, মানে হয়ে যাচ্ছে যোগ করলে কত হয়ে যাচ্ছে, যোগ করলে 110%। তাহলে 110% তো হবে না, থাকবে আমার 90%। তাহলে কমন আছে কিছু, মানে কিছু জন আছে যারা উভয় বিষয়েই পাস করেছে, সেই কমন পার্সেন্টেজ, মানে এই যে মাঝের ঘরটা, এই ঘরটা কত পার্সেন্টেজ সেটা বের করছি। কত হবে? 20%। মানে 20% এমন আছে যারা কিনা হিন্দিতেও পাস করেছে, ইংলিশেও পাস করেছে। এই জায়গাটা নিতে পারলে কিনা দেখো, 10% উভয় বিষয়ে ফেল, তার মানে কি 90% কোনো না কোনো বিষয়ে পাস করেছে, হয় হিন্দিতে, না হয় ইংলিশে, না হয় দুটোর মধ্যে দুটোতেই পাস করেছে। তাহলে এখানে যখন আমি যোগ করছি 60 + 50 110 হচ্ছে, কিন্তু আমার দরকার 90%, তার মানে কমন রয়েছে 20%। অর্থাৎ 20% লোক স্টুডেন্ট হিন্দি এবং ইংলিশ দুটোতেই পাস করেছে। কারণ প্রশ্নে বলে দিয়েছে 20%-এর মান হচ্ছে 100। তাহলে 100%-এর মান কত? 500। বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি।
তো হোম টাস্ক এই ধরনের অঙ্ক কিন্তু এখনো পরীক্ষায় প্রায় দেয়। লেটেস্ট পরীক্ষা কেপি কনস্টেবল প্রিলিমস 2023-এ কিন্তু এই প্রশ্নটা এসেছে। ওকে, তো চলো এটা করে নেবে। এটাও তো এখনো এসেছে 7টা, টোটাল 7টার মতো অঙ্ক রয়েছে, করে নেবে। এরপর আসছি টাইপ 11। অঙ্কটা আবার পড়ো। দ্রব্যের মূল্য 25% বাড়িয়ে বিক্রি করার সময় 25% ছাড় দিলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখে মনে হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক স্যার ভুল করে পার্সেন্টেজে দিয়ে দিয়েছে রে। খুব সহজ, সেই ফর্মুলা, পার্সেন্টেজের একটা কমন ফর্মুলা, ইম্পর্টেন্ট ফর্মুলা বলেছিলাম। ফর্মুলাটা কারণ মনে আছে, কেউ বলতে পারবে? হ্যাঁ স্যার, এক্স প্লাস X ওয়াই plus প্লাস Y। এক্স ওয়াই বাই 100%। একদম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ভালো করে এই টাইপ গুলোকে ধরে রাখো, মনে রাখো যে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই ফর্মুলাটি কাজে লাগবে। অনেকে বলবে স্যার ডাইরেক্ট একটা ফর্মুলা রয়েছে, যখনই এরকম 25% বাড়বে 25% কমবে তখন ডাইরেক্ট স্যার এক্স স্কোয়ার বাই 100 এই ফর্মুলাটা আমরা লাগাবো। মানে এটা অনেকেই জানো নিশ্চয়ই, এক্স স্কোয়ার বাই 100 শর্টকাট ট্রিক্স, এসব মনে রাখতে যাবে না। আমার এই একটাই ফর্মুলাতে সমস্ত কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলাটা হবে, ফর্মুলা তুমি মনে রাখতেই পারো, বাট আমি বলবো এই ফর্মুলাটা ইউজ করা শিখে নাও। যখনই এরকম হবে বাড়ছে কমছে দুটো জিনিস থাকবে। এটা এখন এখানে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, কখনো স্যালারি বাড়বে, স্যালারি গ্রামের স্যালারি 10% বাড়িয়ে আবার 20% কমিয়ে দেওয়া হলো, বা ছাড় ক্ষেত্রে ডিসকাউন্ট ডিসকাউন্ট তো সেম সেম কনসেপ্ট। ঠিক আছে, তো এটা এখানে আমরা ইউজ করবো। এক্স এর মান লিখবো 25 যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ওয়াই এর মান লিখবো -25 যেহেতু কমে যাচ্ছে। এখানে আলটিমেটলি এক্স আর ওয়াই কেটে যাবে, +25 -25 কেটে যাবে। এটা এখন হয়তো মনে মনে করছো, মানে এখন তুমি লিখে লিখে করছো, পরীক্ষার সময় ডাইরেক্ট তুমি কেটেই দিবে। প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 25 উপরে 25 × 25, 25 এর বর্গ ডাইরেক্ট করবে 625, নিচে 100। তাহলে 25 দিয়ে কাটো তুমি, 4 2500 উপরে 25, 25/4 মানে 6 1/4% লস বা 6.25% লস। ঠিক আছে, দেখবে যেরকম অপশন রয়েছে। এরপর একটা জিনিস খুব সাবধান, এই অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো প্রফিট লস দিয়ে রেখেছে। পরীক্ষায় এই ভুলটা আমাদের খুব হয়, 6.1/4 যখনই বের করি, একদম তোমাকে বাস্তব এক্সাম্পল দিয়ে বলছি, আমার ক্ষেত্রে হয়েছে বহুবার, ভুল করে দিয়ে চলে এসেছি পরীক্ষার সময়। 6.1/4% যখনই দেখেছি সঙ্গে সঙ্গে একে টিক মেরে দিয়ে চলে এসেছি। প্রফিট না লস সেটার দেখা হয়নি, এটা কিন্তু পড়বে না। সহজ অঙ্কতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আবার বেশি থাকে তাড়াহুড়োতে, উত্তেজনার বশে ভুল করে দাও, এটা কিন্তু বারবার বলেছি, মাথায় রাখবে। অঙ্ক কিন্তু কঠিন থাকে না, 2-3টা হয়তো থাকে, বাট বাকিগুলো কিন্তু সহজই থাকে। একটু যদি সিরিয়াসলি নাও ইজিলি পেয়ে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। চলো তাহলে এই অঙ্কটা বলো। এগুলো তো এরপর মুখোমুখি হবে, 10% বৃদ্ধি হচ্ছে, 10% হ্রাস পাচ্ছে, প্রচুর অঙ্ক দেয় এই ধরনের, প্রচুর অঙ্ক দেয়। বলো এটার কি হবে অ্যান্সার? রামের বেতন 10% বৃদ্ধি, তারপর 10% 1% স্যার decrease. ডি অ্যান্সার, ডি অ্যান্সার। 1% লস হবে না? কি হবে? 1% decrease, sir. একদম। চলো নেক্সট, এটা বলো অ্যান্সার কি হবে? ফার্মের বেতন 20% বৃদ্ধি, তারপরে 10% হ্রাস। একটু স্যার আগে তো 1% ডিক্রিজ হবে। বলো আদিত্য, কি বলছো? আদিত্য 1% ডিক্রিজ হবে। হ্যাঁ হ্যাঁ আদিত্য, ঠিক আছে, এটা বলো এটা। স্যার স্পেলিংটা না অদ্বিতীয়, আদিত্য না। 8% বৃদ্ধি হবে স্যার। 8% ইনক্রিজ। ওকে, দেখো এরপর ডাইরেক্ট করছি মুখোমুখি। 20% বৃদ্ধি প্লাস 20, 10% হ্রাস -10 বৃদ্ধি, না প্লাস মানে মাইনাস হলো, উপরে 20 × 10, নিচে 100, এখানে কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে, 10 - 2 8 হচ্ছে। যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছু আছে? তো হোমওয়ার্ক তোমাদের 8টা এরকম অঙ্ক দিয়েছি, প্রচুর অঙ্ক রয়েছে, আমি যতগুলো আমার চোখে পড়েছে, ঠিক আছে, আমি সেগুলো দিয়েছি। একই ধরনের অঙ্ক বেশি করে লাভ নেই, তোমাদেরকে জাস্ট
যে প্রিভিয়াস ইয়ারে আসে এই ধরনের অঙ্ক এবং অঙ্কগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য তোমাদেরকে দেওয়া। এরপর দেখো যদি 3টে থাকে না, যেমন তোমরা 6 অঙ্কটা দেখো, তিনটে থাকলে আমরা কি করতে পারি, দুবার ফর্মুলাটা লাগাতে পারি, বলেছিলাম তোমাদের দুবার ফর্মুলাটা লাগাতে পারি, বা 3 লাইন মেথড এটা অ্যাপ্লাই করতে পারি। 3 লাইন মেথডটা কি মনে আছে? 3 লাইন মেথড মানে আমরা এগুলোকে লিখে নেব 25%, 25% মানে 1/4, অর্থাৎ 4টা হবে, ডিসকাউন্ট দিচ্ছে 4টা হবে 3, 20% মানে 1/5, 5টা হবে 4, আর 10% মানে 1/10, 10টা হবে 9, নিয়ে এদিক থেকে গুণ করা, এদিক থেকে গুণ করা, নিয়ে কত পার্সেন্টেজ বাড়ছে বা কমছে সেটা। এগুলো হচ্ছে তোমার লাভ ক্ষতির এই ধরনের অঙ্ক আমরা দেখতে পাবো, পার্সেন্টেজের সেম টাইপের লাভ ক্ষতিতে কিন্তু থাকবে। ঠিক আছে, পার্সেন্টেজ বলেছিলাম না, পার্সেন্টেজ একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে। এগুলো দেখো লেটেস্ট পরীক্ষাতে কিন্তু এসেছে, ফুড এসআই এসেছে, ফুড এসআই। হ্যাঁ চলো করে নেবে এগুলো। হ্যাঁ, টাইপ 12 অঙ্কটাকে পড়ো, একটা অঙ্ক দিয়ে সব কনসেপ্টটাকে ক্লিয়ার করে দেবো, এর বাইরে আর কিছু নেই। এ সি এর থেকে 50% বেশি, বি এর থেকে 20% কম। এ সি এর থেকে 50% বেশি, বি এর থেকে 20% কম। তাহলে এ বি এর শতকরা কত, বি এর শতকরা কত, এ বি এর শতকরা কত, এগুলো একদম এই ধরনের দিতে পারে। ঠিক আছে, তো দেখো কি করবে, এ বি সি 3টে লিখে নেবে, এ বি সি 3টে পরপর লিখবে এইভাবে। বলেছে প্রথমটাই তোলো, বলেছে এ সি এর থেকে 50% বেশি, এ সি এর থেকে 50% বেশি, মানে সি এর মান যদি 100 হয়, এ এর মান কত হবে? 150। 150। আর কোনো আপত্তি রয়েছে এখানে? সি এর মান 100 হলে এ এর মান 150, আর কোনো আপত্তি নেই তো? এরপর দেখো, এবং বলেছে বি এর থেকে 20% কম, এ বি এর থেকে 20% কম। এখানে আমাদেরকে এই বি এর মানটাকে আমাকে বের করতে হবে। এ বি এর থেকে 20% কম, মানে আমি যদি এইভাবে হিসাব করি, এ আর বি, বি যদি 100 হয়, এ কত হবে বলো? 80। বি 100 হলে এ হবে 80। কেটে আমি এটাকে ছোট করবো, এটাকে ছোট করে দিচ্ছি, 5 4, মানে এর মান 4 হলে বি এর মান হবে 5। এখানে এর মান কত আছে? 150। এর মান যদি 150 হয়, তাহলে এখানে বি এর মান আমি কত করবো, মানে 4 এর মান তাহলে 150 হচ্ছে, 4 এর মান 150, আমি 5 এর মান বের করবো, তাহলে 150/4 ইন্টু 5, কাটছে না, যাই হোক পয়েন্টে আসবে। আর সঠিক করা যাবে কি? এটাই তো আরেকটা নিয়ম আছে, অনুপাত সমানুপাত করা থাকলে ওটা হয়ে যেত সহজে। এভাবে করেন স্যার, রেশিওতে করেন ভালো হবে। রেশিওতেই করে দিচ্ছি। ঠিক আছে দাদা, এটাতে হয়। মানে এটা বলে দেওয়া নেই, এ থেকে দুটো যদি একবারে বলে দেওয়া থাকতো তো ভালো হতো। হয়ে যেত। দেখো এটা দেখে নাও, দেখুন এ আর সি কেটে ছোট করে দিচ্ছে, এটাকে কেটে ছোট করে দাও, 0 0 5 দিয়ে, এটাকে 5 2 10, 5 3 15। এ আর সি 3:2 হলো, 3 আর 2 হলো। এরপরে দেখো বি এর থেকে 20% কম, মানে বি যদি 100 হয়, এ হবে 80। এটাকে কেটে আরো ছোট করছি, 5 4। অনুপাতগুলোকে আগে লিখে নিচ্ছি আরেকবার ভালো করে, এ বি সি, এর মান 3 হলে বি এর সি এর মান হবে 2, আর এর মান 4 হলে বি এর মান হবে 5। এটা হচ্ছে অনুপাত। এই অনুপাতগুলোকে এরপর ব্যালেন্স করুন। ঠিক আছে, ব্যালেন্স করুন মানে এটা অনুপাত সমানুপাতে আমরা ভালো করে বুঝবো, এখন তো জাস্ট ছোট্ট করে বলবি। ব্যালেন্স করা বলতে এর মান একবার 3 একবার 4, এটাকে আমি কমন একটা সংখ্যাতে নিয়ে যাব। কমন সংখ্যা মানে এটাকে আমি নিয়ে যাব 12তে।
3 আর 4, 3কে আমি 12তে কনভার্ট করতে পারি সহজে, 4কেও 12তে কনভার্ট করতে পারি সহজে। তাহলে দেখো 3কে যখন আমি 12 করছি, 3-এর সঙ্গে আমি মনে মনে 4 দিয়ে গুণ করছি, তাহলে এর যে পার্টনার আছে 2, এটাকে আমি 4 দিয়ে গুণ করে নিচে নামাবো। আবার 4কে যখন আমি 12 করছি, 3 দিয়ে গুণ করছি, তাহলে 4-এর যে পার্টনার আছে 5, এটাকে আমি 3 দিয়ে গুণ করে নিচে নেব, সরি 15। বুঝতে পারলে? আর একবার বলে দিচ্ছি, এটা অনুপাত সমানুপাতে শিখবো, আরো অনেক অঙ্ক থাকবে এই ধরনের। আমরা কি করলাম, এ আর বি এর রেশিওটাকে বের করে নিলাম, বলেছে এ সি এর থেকে 50% বেশি, তার মানে সি যদি 2 হয় এ হবে 3, কাটাকুটি করে যেটা বের করলাম 100 আর 150 ধরে। আবার বলেছে বি এর থেকে 20% কম, মানে বি যদি 5 হয় এ হবে 4। এতদূর পর্যন্ত সবার ক্লিয়ার আছে? এরপর দেখো এর মান একবার 3 একবার 4, এটাকে কমন সংখ্যা নিয়ে যাও, কমন সংখ্যা মানে 12তে কনভার্ট। 12তে কনভার্ট করার জন্য 3কে যখন আমরা 12 করছি, 12 ভাবছি মানে 4 দিয়ে গুণ করছি, তাহলে এর যে পার্টনার আছে 2, এটাকেও 4 দিয়ে গুণ করতে হবে। আবার 4কে যখন আমি 12 করছি মানে 3 দিয়ে গুণ করছি, তাহলে 4-এর যে পার্টনার মানে 5, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এবিসি যে সংখ্যার মানগুলো সেগুলো আমরা পেয়ে গেলাম, 12, 15 আর 8। বলো এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এরপর প্রশ্নে দাদা। যেমনটি বলবে সেই অনুযায়ী করব। বলেছে দেখো এ বি এর শতকরা কত, টাইপ 1 এ করেছিলাম। এ বি এর শতকরা কত, এখানে এ এর মান 12, বি এর মান 15, সি এর মান 8 ধরে নেব। তাহলে দেখো এ বি এর শতকরা, কে নিচেই যাবে, নিচেই কে যাবে, বি না এ? B B যাবে বি যাবে নিচেই, আর উপরে যাবে 12/15 হবে। 200। বি এর কার সঙ্গে এর কথা লেখা আছে, তাহলে এ যাবে উপরে, মানে এ হচ্ছে তার 12। সঙ্গে এর কথাটা লেখা থাকবে, সে যাবে নিচে। তাহলে 12/15 ইন্টু 100, কাটাকুটি করো, 5 3 15, 5 20 125%। 5 4 20, সরি 3 4 প্রথমটা হচ্ছে 80%। প্রথমটা 80 হবে। 80 হবে স্যার। হ্যাঁ প্রথমটা 80, এ বি এর শতকরা কত, এটা হচ্ছে আমার 80% প্রথমটা। 2 নাম্বারটা বলেছে বি এর শতকরা কত, এটা বলো কি হবে অ্যান্সার। 2 নাম্বারটা বি 125 এর শতকরা, উপরে বি নিচেই এ, উপরে বি নিচে এ ইন্টু 100, উপরে বি মানে বি এর মান 15, নিচে 12 ইন্টু 100, 125%। ঠিক আছে, আমি আর কাটাকুটি করছি না। তারপরটা দেখো 3 নাম্বারে, এই 4 ধরনের অঙ্ক এটা দেয়, বুঝলে তো? বলেছে এ বি এর শতকরা কত বেশি, সুমন কিছু বলবে? এ বি এর শতকরা কত বেশি, তার মানে কি, এখানে দেখছি আমি এর মান 12, বি এর মান 15। তাহলে দেখো, আচ্ছা এ বি এর শতকরা বেশি কেন হবে? ওটা লেস দেন হবে স্যার। কম হবে তো, কম হবে। উল্টো পাল্টা যাচ্ছে। উল্টা হ্যাঁ, মানে উল্টো দুটো পাল্টা প্রশ্ন উল্টো উল্টো আছে। 25% কম হবে। 25% কম হবে, ঠিক আছে, এগুলো একটু ঠিক করে নিতে হবে। তাহলে যাই হোক, তাহলে উল্টে দাও জাস্ট, এটা এ বি এর শতকরা বেশি হবে না, কিন্তু বি এর শতকরা, আচ্ছা কত লেসার করে দিই, এটাকে লেসার করে দাও, এটা কত কম, এটাকে গ্রেটার, কত বেশি, তাহলে ঠিক আছে। এ বি এর শতকরা কত কম, তাহলে এখানে কত দেখছি আমি, 3 কম দেখছি, কার, বি এর সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে নিচে আসবে বি ইন্টু 100। বি এর শতকরা কত বেশি, ভুলগুলো এখানেই হয়, কোনটা নিচেই যাবে কোনটা উপরে যাবে কনফিউশন তৈরি হয়েছে, জাস্ট এর কথাটা যার চোখে থাকবে সে যাবে নিচে। তাহলে বি এখানে কত, 15, তাহলে 3/15 ইন্টু 100, 3 5 15, 5 20 100, মানে 20% কম হচ্ছে। তারপর একটা বি এর শতকরা কত বেশি, বি কত বেশি, 3 বেশি, কতর মধ্যে, এর মান কত, 12, নিচে যাবে 12 ইন্টু 100, মানে 3/4, কাটাকুটি করে 4 25 25%। 4 নাম্বারটা হবে 25%।
বলো বুঝতে পারলে কিনা বলো, কত কম কত বেশি, ঠিক আছে? তো চলো, এটা সেম অঙ্ক রয়েছে, এগুলো তোমরা বাকিগুলো সব বাড়িতে করে নেবে নিজের মতো করে, ঠিক আছে? এ বি এর 50% বেশি, বি সি এর 20% বেশি, এবং 4টা টাইপ দিয়ে দিয়েছি। 4টা তোমাদেরকে দেবে না, দেখুন একটা দিলে বেশি। দেখো এই অঙ্কটা একবার পড়ো। দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 50% ও 20% বেশি, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? তৃতীয় সংখ্যার সঙ্গে তুলনা করলে সহজ, বুঝলে তো? তিনটে সংখ্যা আমি ধরে নিচ্ছি এ বি সি, তৃতীয় সংখ্যাটাকে আমি ধরে নিচ্ছি এক্স, সরি 100 ধরে নিচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা 50% বেশি, তার মানে 150, আর 20% বেশি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটা, মানে 120। তো একটা লাইনে চলে এসেছে, মানে আমাকে আর বেশি কষ্ট করতে হবে না। প্রশ্নে কি বলেছে দেখো, এখানে ভালো করে দেখতে হবে প্রশ্নে কি বলেছে। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত, মানে a বাই b ইন্টু 100। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার, দ্বিতীয় মানে এখানে b, সে যাবে নিচেই, এ যাবে উপরে, মানে 150 বাই 120 ইন্টু 100। 0 0 3 4 12 3 50 25 2 5 5 25 125, ঠিক আছে? চলো এটা করে নেবে। হোম ট্যাক্স রয়েছে দেখো, করে নেবে হোম ট্যাক্স, পরীক্ষায় সব এসেছে। লেটেস্ট পিএসসি ক্লাসিক 2024 এর পরীক্ষাতেও দেখা গেছে, কেপি প্রিলিমস 2023, এরপর দেখো ক্লাসিক 2024 মিসলেনিয়াস সুপারভাইজার ডাব্লিউবিসিএস। তো এরপর একটা জিনিস বুঝতে পারছো, টাইপ টাইপ যদি তুমি করে নাও, পিএসসি বলো, ডাব্লিউবিবি বলো, রেল বলো, সব জায়গাতে, রেলে একটু অ্যাডভান্স হয় দেখবো আমরা, সব জায়গাতেই কিন্তু সিমিলার টাইপের অঙ্ক কিন্তু আসে। তোমাদের কাছে একদম এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই ধারণা থেকে মুক্ত হও যে ডাব্লিউবিপি করছি তার মানে আমি ডাব্লিউবিপি রিলেটেড অঙ্ক করাবো, অনেক স্যার করাই ডাব্লিউবিপি রিলেটেড অঙ্ক। আমি তো বুঝতে পারি না তারা কি করে ডিসাইড করে যে এটা ডাব্লিউবিপির অঙ্ক, এটা পিএসসির অঙ্ক, এটা ক্লার্কশিপ ছাড়া দেবেই না অন্য কোথায়, তাদের হয়তো এক্সট্রা পাওয়ার আছে আমি জানি না, কিন্তু আমার তো মনে হয় টাইপ কিন্তু সব পরীক্ষাতেই কম বেশি একই আছে, ঠিক আছে? তো সেই অনুযায়ী একবার করে নাও, এই ব্যাচটা একবার কমপ্লিট করে নাও, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষার জন্য 90% সিলেবাস ম্যাথসের তোমার কিন্তু কভার হয়ে যাবে। আমি 100% বলতে পারতাম, বলিনি, কারণ কি কিছু কিছু জিনিস এক্সট্রা চলে আসে, কিন্তু 90% ওভারঅল কমন তুমি কিন্তু পাবেই পাবে। আর আমার মনে হয় কোনো পরীক্ষাতে 90% অঙ্ক করে আসে মানে গুড স্কোর। চলো এই একটা আছে টাইপ 13, দেখি আর কতগুলো টাইপ বাকি আছে দেখি। টাইপ 14 সহজ, এগুলো সহজ, এটাও সহজ। ইলেকশনের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাটা দেয় ইলেকশন। আর বেশি টাইপ নাই, আর একটা ক্লাসই কমপ্লিট হয়ে যাবে, এই টাইপটা করে দিচ্ছি। আজকে আজকে ছেড়ে দিন স্যার। টাইপ 13টা আজকে লাস্ট টাইপ। বোরিং লাগছে না তো ক্লাস করতে? হুম, না অনলাইনের ব্যাপার তো, আমি জানি না। তো চলো দেখো, এক ছাত্র 30% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করেছে, আর এক ছাত্র 40% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য 30 নম্বর বেশি পেয়েছে, তাহলে পরীক্ষায় পাস মার্কস কত? আগে অঙ্কটাকে বুঝি, তাহলে সলভ তুমি এমনিতেই করতে পারবে। ধরো একটা পরীক্ষাতে নির্দিষ্ট একটা নাম্বার থাকে, এই নাম্বারটা পেলে সে পাস করে যাবে। আমরা বলি না মাধ্যমিক পরীক্ষায় 34% হচ্ছে পাস মার্কস, এরকম বলে থাকি দেখবে। কেউ যদি বেশি পেয়ে যায়, এখানে বেশি পাওয়া বা কম পাওয়ার যে হিসাব সেটা এখানে দেখো তুলে ধরেছে প্রশ্নে, যে একটা ছাত্র রয়েছে সে 30% নম্বর পেয়েছে, 20 নম্বরের জন্য ফেল করে গেছে। তার মানে আমি যদি তাকে বলি যে 20 নাম্বার সে যদি পেতো, ভালো করে বুঝবে, সেই ছেলেটা যদি 20 নাম্বার বেশি পেতো তাহলে কি সে পাস করে যেত?
প্রথম লাইনটা থেকে এটাই বলতে পারি না 30 নাম্বার বেশি পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করেছে, সে যদি 20 পেয়ে যেত বেশি তাহলে সে পাস করে যেত, মানে পাস মার্কসে পৌঁছে যেত। আর একজন দেখো 40% নম্বর পেয়ে 30 নম্বর বেশি পেয়েছে, তার মানে সে 30 যদি কমও পেত তাহলে সে পাস করে যেত। ঠিক আছে, তাহলে কি করে করবে দেখো, এভাবে করবে। 30% নম্বর পেয়ে একজন 20 নম্বরের জন্য ফেল করেছে, মানে -20 পেয়েছে, এভাবে লিখে দিলাম। ঠিক আছে, আর একজন কি করেছে 40% নম্বর পেয়ে কত বেশি পেয়েছে, পাস মার্কসের থেকে 30 বেশি পেয়েছে। এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা লক্ষ্য করো। এখানে 30% আর 40%, এদের মধ্যে হচ্ছে 10% পার্থক্য। আর এটার মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো, -20 আর +30, এদের মধ্যে পার্থক্য কত, প্লাস 70। -20 প্লাস 50। এইটাই আমাদের বের করতে হবে। এই অঙ্কের ক্ষেত্রে খালি লিখে নিতে হবে, এইভাবে লিখে নিয়ে গ্যাপটা দেখতে হবে যে এদের মধ্যে যে নাম্বারের পার্সেন্টেজ যে পার্থক্য, গ্যাপ হচ্ছে 10%, আর নাম্বারের গ্যাপ কত হচ্ছে দেখো, পার্সেন্টেজের গ্যাপ আর নাম্বারের গ্যাপ এই দুটোকে সমান করে দাও, মানে 10%। স্যার নাম্বারের গ্যাপটা একবার বলুন না। কি 50 করে হচ্ছে দেখো, স্যার ওখানে তো মাইনাস তোমার কাছে 30। তুমি কারোর কাছে 20 টাকা ধার করেছো, ঠিক আছে, আর তুমি তাকে এখনো শোধ দেওয়ার পর 20 টাকা শোধ দেওয়ার পরেও 30 টাকা এক্সট্রা দিয়েছো, তার মানে আলটিমেটলি তোমার পকেট থেকে ক টাকা যাবে, মানে ক টাকা তোমাকে বের করতে হবে। 20 টাকা তো তুমি শোধ করবেই করবে, প্লাস তার সঙ্গে আরো 30। মানে এই মধ্যে যে গ্যাপটা সেটা হচ্ছে। আচ্ছা স্যার, বুঝেছি। আরো যদি এক্সাম্পল দিই, তুমি মানে ধরে নাও হেঁটে নিচ্ছ, ওইদিকে তুমি পূর্ব পশ্চিম হাঁটো, পূর্ব দিকে 20 কিলোমিটার গেছো আর পশ্চিম দিকে 30 কিলোমিটার গেছো, তাহলে এদের মধ্যে যে গ্যাপটা কত কিলোমিটার অন্তর হচ্ছে, 50 কিলোমিটারের অন্তর হচ্ছে। এই গ্যাপের ব্যাপারটা আবার আসবে, এরকম একটা গ্যাপের অঙ্ক থাকবে তোমার এতে সময় ও দূরত্বে, টাইম গ্যাপ, যে এরকম অঙ্ক দেখবে তোমরা হয়তো যদি কেউ করে থেকেছো যে 5 কিলোমিটার বেগে গেলে 10 মিনিট আগে পৌঁছায়, 4 কিলোমিটার বেগে গেলে 15 মিনিট লেটে পৌঁছায়। এই অঙ্কগুলো এখানেও সেই টাইম গ্যাপ বের করতে হবে। যাই হোক, এখানে আমরা কি করবো, ইকুয়াল করে দেবো জাস্ট, মানে 10%-এর মান হচ্ছে 50। পরীক্ষায় শতকরা পাস মার্কস কত জানতে চেয়েছে, ফুল মার্কস যদি জিজ্ঞেস করতো তাহলে আমরা 100% বের করতাম, মানে 500 হতো ফুল মার্কস। এটাও জিজ্ঞেস করা অনেক সময়, ফুল মার্কস কত বলেছে, পাস মার্কস কত, শতকরা পাস মার্কস কত। তাও দেখো 10%-এর মান হচ্ছে 50, 1%-এর মান কত, 5, মানে কেউ যদি 5 পায় সে 1% পাবে। ইয়েস অর নো, পাস মার্কস জানতে চেয়েছে। দেখো যে 20 মার্কস কম পেয়েছিল, প্রথম ব্যক্তি, প্রথম জন যে 20 কম পেয়েছিল, সে কত মার্কস কম পেয়েছিল, কত পার্সেন্টেজ মার্কস কম পেয়েছিল, যদি আমি জিজ্ঞেস করি 20 মার্কস সমান কত পার্সেন্টেজ, যদি আমি জিজ্ঞেস করি 5% মানে 1 মার্কস হলে 1% মানে হচ্ছে 5 মার্কস, উল্টা বলছি, 5 মার্কস মানে যদি 1% হয় তাহলে 20 মার্কস সমান কত পার্সেন্টেজ হয়, 5 মার্কস 1%, এখানে আমরা বের করলাম, তাহলে 20 মার্কস মানে হচ্ছে তোমার 4%। তাহলে যে 30% নাম্বার দিয়ে ফেল করেছিল, সে যদি আরো 4% নাম্বার পেত তাহলে সে পাস করে যেত। ভালো করে বুঝলাম যে 20 নাম্বার কম পেয়েছে, এখানে আমরা মেন যেটা বের করছি 20 নাম্বার সমান কত পার্সেন্টেজ, 20 নাম্বার সমান কত পার্সেন্টেজ, 20 নাম্বার সমান আমি পেয়েছি 4%, অর্থাৎ সে যদি 4% অতিরিক্ত মার্কস পেত তাহলে সে 5 মার্কসে পৌঁছে যেত, তার মানে পাস মার্কস হচ্ছে 34%। তুমি এটাকে অন্যদিকেও ভাবতে পারো, যে 30 বেশি পেয়েছে, যে 30 মার্কস বেশি পেয়েছে, তাহলে সে কত পার্সেন্টেজ মার্কস বেশি পেয়েছে, সে বলে 6% মার্কস বেশি পেয়েছে, মানে 40% মার্কসের জন্য সে 6% বেশি পাচ্ছে। আলটিমেটলি পাস মার্কস কত, 34%, বিয়োগ করে দিলে পেয়ে যাবে।
বোঝা যাচ্ছে সুমন? আর যদি বলে ওই যে 5 নম্বর কত? যদি বলে 5 নাম্বার কত, তাহলে 5 নাম্বার কত বের করতে পারলে আরো সহজ। দেখো 5 নম্বরটা 170 হবে। আচ্ছা আচ্ছা। না না 5 নাম্বার দেওয়া নেই অ্যান্সারে, এটাও বের করতে পারে, দিতে পারে, না দেওয়ার কিছু নেই। এখানে কি কি প্রশ্ন দিতে পারে দেখো, ফুল মার্কস কত দিতে পারে, পাস মার্কস কত দিতে পারে, পাস পার্সেন্টেজ কত দিতে পারে, 3 ধরনের কোশ্চেন দিবে। পাস পার্সেন্টেজ, এখানে যেমন 34% উত্তর, ফুল মার্কস বললে 500 উত্তর। আর ও যেটা বললো, যদি বলতো যে কত মার্কসে পাস আউট, কত মার্কস পাসের জন্য, তাহলে দেখো এখান থেকে আমি হিসাবটা বের করে নিতে পারতাম। 30% সমান কত মার্কস, 1% সমান 5 মার্কস হলে 30% সমান 150 মার্কস। যে 150 মার্কস পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করেছে, তার মানে 150 প্লাস 20 অর্থাৎ 170 মার্কস হচ্ছে পাস মার্কস। ঠিক আছে, গুড কোশ্চেন। তো এরকম ভাবে ভাববে, অঙ্ক এভাবেই কিন্তু ঘুরিয়ে দেয়, একটা অঙ্ক থেকে এভাবেই ঘোরায়। দেখো একটু পরে দেখতে পাবে 10% নম্বর পেয়ে 80 নম্বরের জন্য ফেল করে, 25% নম্বর পেয়ে 20 নম্বরের জন্য ফেল করে, দুটোই কিন্তু ফেল করেছে, দুজনাই ফেল করেছে। 10% নাম্বার পেয়ে 20 নম্বরের জন্য 80 নম্বরের জন্য ফেল, আর 25% নম্বর পেয়ে এও কিন্তু ফেল করেছে 20 নম্বরের জন্য। তাহলে এদের মধ্যে যে গ্যাপটা, পার্সেন্টেজ গ্যাপ কত হবে, 15%। দেখি এটা কে বলতে পারে। মার্কসের গ্যাপ কত হবে, -80 আর -20 এর মধ্যে গ্যাপ কত হবে, 60 60 মার্কস। ঠিক আছে, তাহলে 15% এর মান হচ্ছে 60। কি জানতে চেয়েছে, পাস মার্ক জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 20% এর মান বের করবো, সরি 20 মার্কসের মান বের করবো। 20 মার্কস সমান কত পার্সেন্টেজ, 3 দিয়ে ভাগ করবো, মানে 5%। তাহলে যে 25% পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করেছে, মানে সে 5% নাম্বারের জন্য ফেল করেছে। তাহলে পাস মার্কস কত হবে, 20 প্লাস 5 মানে 30% হয়ে যাবে পাস মার্কস। বোঝা যাচ্ছে তো? দেখো আমি যেগুলো বলছি না মুখে, অনেক কিছু জিনিস তোমাকে হয়তো লিখতে হতে পারে, আমি এগুলো তো জাস্ট মানে পরীক্ষায় কিভাবে সলভ করবো এই অনুযায়ী সলভ করবো দেখাচ্ছি। তো আমি যে মুখে ভাষাতে যেগুলো বলছি, সেগুলো তুমি প্রয়োজন পড়লে খাতায় লিখে রাখবে, যাতে করে পরবর্তীতে যখন ওই নোটটা পড়বে যেন না ভিডিও দেখতে হয়, কারণ ভিডিও দেখতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। রেকর্ড কোর্সটা তোমার কাছে থাকবে, কিন্তু নোটটা তুমি এমন ভাবে বানাও, বড় হোক, কিন্তু এর যে এগেনস্টে যে কথাগুলো আমি বলছি সেগুলো লিখে রাখবে। একটা প্রশ্নের জন্য লিখে রাখলে বাকি প্রশ্নের জন্য কিন্তু লিখতে হবে না, বুঝতে পেরেছো? তো অবশ্যই কিন্তু লিখে রাখবে। ঠিক আছে, এটাও দেখো সেম, একটু ঘুরিয়ে দিয়েছে। 108 মার্কস পেয়েছে, কিন্তু যেটা হচ্ছে 6% বেশি। 153 পেয়েছে, যেটা 21% বেশি। এটাও সেম ওইভাবে লিখবে। 108 মার্কস পেয়েছে, 6% বেশি মানে +6। 153 পেয়েছে, 21% বেশি মানে +21। এদের মধ্যে গ্যাপ লক্ষ্য করো, গ্যাপ। এটার গ্যাপ কত, 6 আর 21 এর মধ্যে গ্যাপ কত, 15। এটার গ্যাপ কত, 108 আর 153, 153 থেকে 108 বাদ দাও, 45। 6 সরি 2 5 45 5 এদিকে 4, 45। তাহলে 15% মান হচ্ছে 45। কি জানতে চেয়েছে, পাস মার্কস কত, পাস মার্কস কত জানতে চেয়েছে। তাহলে 1% সমান হচ্ছে 3, 6% মান বের করবো 18। অর্থাৎ যে 108 পেয়েছিল সে 6% বেশি পেয়েছে, তার মানে 18 মার্কস বেশি পেয়েছে, 18 বেশি পেয়েছে। তাহলে পাস মার্কস কত, 108 থেকে 18 বাদ দিয়ে দাও। কারণ কি, 108 মার্কস পেয়ে 6% বেশি, 6% বেশি মানে 18 মার্কস বেশি পেয়েছে, 18 অতিরিক্ত নাম্বার পেয়ে গেছে। তাহলে অ্যাকচুয়াল পাস মার্কস কত হবে, -18, দ্যাট ইজ 90। হোমওয়ার্ক রয়েছে, এটা 4 ডেজ 2024 প্রশ্ন। ভাষাগুলো একটু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, দেখো, এক ছাত্র পরীক্ষায় 32% নম্বর পায় এবং 12 নম্বরের জন্য ব্যর্থ হয়। অন্য এক ছাত্র 42% নাম্বার পায় এবং 5 নম্বর থেকে 28 নম্বর বেশি পায়। ওই পরীক্ষার মোট নাম্বার হল।
ফুল মার্ক জিজ্ঞেস করে দেবেন, FM করে দেবে, বের করে দেবে, ঠিক আছে। আরেকটা টাইপ করবে না? পরের হ্যাঁ ক্লাসে স্যার। হ্যাঁ 14, হ্যাঁ স্যার। করিয়ে দিন। 16, 17, 17 দেখছি। চলো একটা টাইপ করেই দিই নাকি? করে দিই, এটা সহজ, টাইপটা সহজ, কিছু নাই। সুমন বলছে করবে না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে হ্যাঁ, আমরা স্যার। হচ্ছে তো মাথা খারাপ হয়ে যেতে পারে। তোমাদের ক্লাসের সংখ্যা আমি বাড়িয়ে দেবো, হ্যাঁ। 2 দিন ম্যাথ করবো বলেছিলাম, তাহলে 3 দিন ম্যাথ করবো। কারণ আমি দেখছি টানা 2-3 ঘন্টা করার থেকে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে শর্ট পিরিয়ডে আমি তোমাদের দেবো, সন্ধ্যেবেলাতেই দেবো, ঠিক আছে। আগে থেকে জানিয়ে দেবো, একটু গ্রুপটা ফলো রাখবে। বা আজকে তোমাদের একটা রিজনিং এর প্র্যাকটিস সেট দেবো, কালকে দেওয়া হয়নি, আজকে দিয়ে দেবো, আপলোড করে দেবো এবং গ্রুপে দিয়ে দেবো। এখানেই ক্লাসটা শেষ করছি, ঠিক আছে। কারো কিছু ডাউট থাকলে করতে পারো।